আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে বেশ কিছু রিকোয়েস্ট এসেছিল রেড ভেলভেট কেক তৈরি করে দেখানোর জন্য। একদম অথেন্টিক টেস্টে পারফেক্ট ওয়েতে কিভাবে রেড ভেলভেট কেক তৈরি করবেন সেই রেসিপিটি থাকছে আমার আজকের ভিডিওতে। আশা করছি আমার এই ভিডিওটি দেখার পর রেড ভেলভেট কেক তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেমই হবে না। যেহেতু এটা একটা টিউটোরিয়াল ভিডিওটি একটু বড় হয়ে যাবে, আপনারা হাতে সময় নিয়ে ভিডিওটি দেখে নেবেন। আমি আশা করছি ভিডিওটি দেখার পর আপনাদের কেক তৈরিতে আর কোনো প্রবলেম হবে না। সো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। ফার্স্টে কেকের শুকনো উপকরণটা রেডি করে নিতে হবে। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে একটি স্ট্রেনার নিয়েছি, এর মধ্যে নিচ্ছি আমি হাফ কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও দেওয়া যেতে পারে, তবে আমি সাজেস্ট করব ময়দা দিয়েই তৈরি করবেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পাউডার মিল্ক, 1/4 টিস্পুন লবণ, 1 টিস্পুন দিচ্ছি বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা এবং 1 টিস্পুন দিচ্ছি কোকো পাউডার। 2টি ডিমের কেক তৈরি করার জন্য এর থেকে বেশি কোকো পাউডার দেওয়া যাবে না, আর চেষ্টা করবেন একটু ভালো মানের কোকো পাউডার নেওয়ার জন্য, তাহলে কেকের টেস্টটা খুবই বেশি ভালো আসে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিলাম। অতিরিক্ত যে গুঁড়িগুলো বের হয়েছে এগুলো ফেলে দিব। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে রেডি করে নিয়ে এবার এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার কেকের জন্য তৈরি করে নিব বাটার মিল্ক। এজন্য এখানে নিচ্ছি 4 টেবিল চামচ লিকুইড মিল্ক। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ প্লাস আরও হাফ চামচ হোয়াইট ভিনেগার। এই তো বাটার মিল্ক রেডি হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ টিস্পুন দিচ্ছি কফি পাউডার, 1 টিস্পুন দিচ্ছি ভ্যানিলা এসেন্স এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন প্লাস আরও হাফ টিস্পুন রেড ফুড কালার। এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। রেড ভেলভেট কেকে অবশ্যই কফি পাউডার এবং কোকো পাউডার এই দুটোই ইউজ করবেন। রেড ভেলভেট কেক মূলত চকলেটই হয়, যার কারণে এখানে সামান্য কোকো পাউডার ইউজ করা হয়, আর কফি পাউডারের সুন্দর একটি ফ্লেভার আসে, যার কারণে কফি পাউডারটাও দিতে হবে, তবে অতিরিক্ত না, খুবই সামান্য। মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিলাম। এবারে চলে আসলাম ডিমের ফোম তৈরি করতে। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিমের সাদা অংশটাকে নিয়েছি। এবারে সাদা অংশটাকে আমি বিট করে একটু ফোম ক্রিয়েট করে নিচ্ছি। যখন কিছুটা ফেনা ক্রিয়েট হয়ে এমন সাদা বর্ণ চলে আসবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে 2টি ডিমের জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি, এর থেকে বেশি দেবার আর কোনো প্রয়োজন নেই, কারণ কেকে পরবর্তীতে সুগার সিরাপ অ্যাড করব এবং ক্রিম অ্যাড করা হবে, যার কারণে কেকের সুইটনেসটা অনেকটাই বেড়ে যাবে। সো এর থেকে বেশি চিনি অ্যাড করার প্রয়োজন নেই। আর চিনিটা আমি এখানে কিন্তু এক ধাপে দিইনি, এক ধাপে দিয়ে ফেললে ডিমের ফোমটা টোটালি নষ্ট হয়ে যাবে, পারফেক্ট একটি ফোম তৈরি করা পসিবল হবে না। এজন্য চিনিটা প্রায় 3 থেকে 4 ধাপে অ্যাড করে দিয়ে তৈরি করে নিতে হবে। আপনারা দেখতে পেয়েছেন আমি ধাপে ধাপে চিনিটা অ্যাড করে দিয়ে এরকম একটি ফোম তৈরি করে নিয়েছি। আর ফোমের থিকনেসটা আশা করছি আপনারা বুঝতে পারছেন, খুব বেশি হার্ড না, মোটামুটি সফট পিক ফোম তৈরি করে নিয়েছি, খুব বেশি হার্ড করা যাবে না। এবার আগে থেকে চেলে রাখা শুকনো মিশ্রণ থেকে অর্ধেক পরিমাণে শুকনো মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে যে বাটার মিল্কটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি টোটাল 2 ধাপে ফোমের মধ্যে শুকনো মিশ্রণ এবং বাটার মিল্কটা দিয়ে কেকের মিশ্রণটা তৈরি করে নিব। আপনারা যারা পারদর্শী নন কেক তৈরিতে, প্রথম কেক তৈরি শিখছেন, তারা 3 থেকে 4 ধাপে এগুলো অ্যাড করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নেবেন। আমার যেহেতু মেশাতে খুব একটা বেশি প্রবলেম হবে না, এজন্য আমি 2 ধাপে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পারছেন একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে এক সাইড থেকে ফোল্ডিং মেথডে ফোল্ড করে করে কিন্তু আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। কত স্লোলি কাজটি করছি সেটা ভিডিওর ফার্স্টের দিকে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি বড় হয়ে যাবে, যার কারণে পরবর্তীতে স্পিড দিয়েছি। এখানে আমার সামান্য একটু মিস্টেক হয়েছে। ডিমের সাদা অংশটা ফোম তৈরি করে নিয়েছি, ডিমের যে কুসুম দুটো আমি রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করা হয়নি, একটু সাইডে রেখেছিলাম, যার কারণে আমি ভুলে গিয়েছিলাম। আমি এ পর্যায়ে কুসুম দুটো অ্যাড করে দিয়ে মিক্সড করে নিচ্ছি। তবে আপনারা শুকনো মিশ্রণ অ্যাড করার আগেই ফোমের মধ্যে ডিমের কুসুম 2টি দিয়ে মিক্সড করে নেবেন। ফোমের সঙ্গে ডিমের কুসুম ভালো করে মিক্সড করে নিয়ে দেন তারপরেই কিন্তু শুকনো মিশ্রণগুলো অ্যাড করে দিবেন। আমি খুব ধীরে ধীরে হ্যান্ড হুইস্ক ঘুরিয়ে কুসুমটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, দেখতেই পারছেন।
এবারে যে বাকি শুকনো মিশ্রণগুলো আমি রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এবার দিয়ে দিচ্ছি এবং যে বাটার মিল্কটা অবশিষ্ট ছিল সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। আবারও ঠিক একইভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে শুকনো মিশ্রণটা আমি ডিমের ফোমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আপনারা যদি সম্পূর্ণ প্রসেসগুলো ফলো করেন, আশা করছি আপনাদের কেকের ব্যাটার একদম পারফেক্ট হবে। কেক তৈরি করতে আপনাদের আর কোনো প্রবলেমই ফেস করতে হবে না। আমি আবারও একটু স্লোলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। নর্মালি যেভাবে আমি মিশ্রণটা তৈরি করেছি, ভিডিওতে আমি কোনো স্পিড দেইনি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ব্যাটারটি তৈরি করার শেষ মুহূর্তে এসে আপনাদের যদি মনে হয় ফুড কালারটা কম হয়েছে, খুব একটা বেশি কালার আসেনি বা পছন্দ মতো কালার আসেনি, তাহলে এখানে আরও কিছুটা ফুড কালার অ্যাড করে দিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণের মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। কেকটা বেক হওয়ার পরে কালারটা আরও কিছুটা ডিপ হয়ে আসবে, যার কারণে আমি এখানে আর কোনো ফুড কালার অ্যাড করছি না। কেকের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। থিকনেসটা ঠিক এরকম হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ফোমটা কিন্তু কোনোভাবেই ডেবে যায়নি, এখনও অনেকটা ফোমি টেক্সচার বজায় রয়েছে। মিশ্রণটা তৈরি করে খুব একটা বেশি দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব কেকটা বেক করতে দিতে হবে। কেকটা বেক করার জন্য এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে ফার্স্টেই আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। শুধুমাত্র মোল্ডের তলাতে তেল ব্রাশ করেছি, সাইডে আমি কোনো তেল ব্রাশ করিনি। মোল্ডের তলার সাইজ অনুযায়ী একটি বাটার পেপার কেটে রেখেছিলাম, ওইটা খুব ভালোভাবে বসিয়ে দিলাম। এবারে তৈরি করে রাখা কেকের মিশ্রণটা সম্পূর্ণটাই আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। একটি টুথপিক দিয়ে এবার একটু ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভেতরে কোনো ফাঁকা অংশ বা বাবলস থাকলে সেটা ফেটে যাবে। এতে করে কেকটা খুবই বেশি সফট হবে, কেকের ভেতরে কোনো ফাঁকা বা ছিদ্র থাকবে না। একটু ট্যাপ করে নিচ্ছি ভেতরের বাবলসগুলো বের হয়ে যাওয়ার জন্য। চলে আসলাম চুলাতে কেকটি বেক করতে। আমি এখানে একটি ননস্টিক হাঁড়ি নিয়েছি, আপনারা যে কোনো সিলভারের হাঁড়িতে কেক বেক করতে পারবেন। হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার হাঁড়িটিকে প্রিহিট করে নিচ্ছি 5 মিনিট। চুলার হিট রেখেছিলাম হাই হিটে। এবারে ঢাকনাটা উঠিয়ে চুলাটিকে লো করে দিয়ে আমি কেকের মোল্ডটি বসিয়ে দিচ্ছি। মোল্ডটি একদম মাঝ বরাবর সমানভাবে বসিয়ে দিতে হবে, তাহলে 4 সাইড থেকে সমভাবে তাপ পাবে, সেক্ষেত্রে কেকটা খুবই ভালো ফুলবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওইটাও বন্ধ করে দিলাম। এবার আমি কেকটিকে বেক করে নিচ্ছি অলমোস্ট 30 মিনিট। 30 মিনিটের মধ্যে কেকটা আমার হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে। এবং একটি টুথপিক দিয়ে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন টুথপিক একদম ক্লিন আসছে। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেকড হয়ে গিয়েছে। কেকটি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। কেকটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু সামান্য একটু ডেবে গিয়েছে, খুব একটা বেশি ডেবে যায়নি। এবার কেকটি মোল্ড আউট করার জন্য আমি একটি নাইফের সাহায্যে 4 সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, মোল্ড আউট করতে সুবিধা হবে। মোল্ড আউট করে নিলাম। দেখুন মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে কেকটা, একদম ওভেনের মতো বেকড হয়েছে। আর কত বেশি স্পঞ্জি, নরম, তুলতুলে হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন। এবারে অফ ক্যামেরায় কেকটিকে আমি সমান 4টি ভাগে স্লাইস করে ভাগ করে নিয়েছি। জাস্ট দেখুন কেকটা ভেতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে চুলাতে বেকড করার পরেও। আর কেকটি কত বেশি সফট এবং ময়েস্ট হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে 3টি স্লাইসে আমি ক্রিম কোটিং করে নিব এবং বাকি একটি স্লাইস কিন্তু কেক ডেকোরেশনের কাজে লাগাবো। এখান থেকে একটি স্লাইস নিয়েছি এবং লাভ শেপের একটি কুকি কাটার দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। খুবই সুন্দর একটা লাভ ক্রিয়েট হবে। জাস্ট দেখুন কত সুন্দর একটি লাভ তৈরি হয়েছে। এইভাবে আমি বেশ কয়েকটি লাভ তৈরি করে নিচ্ছি। আমি কেকটি যেভাবে ডেকোরেশন করে নিচ্ছি আপনারাও যে ওইভাবেই করবেন এমনটা না, আপনাদের পার্সোনাল কোনো চয়েস থাকলে ঠিক ওইভাবে ডেকোরেশন করে নিতে পারেন, এতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। বাকি যে অংশটুকু অবশিষ্ট রয়ে গেছে এটাও কিন্তু ফেলে দিব না, আমি হাতের সাহায্যে এভাবে ছিঁড়ে ছিঁড়ে কেক ক্রাম্বস তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রাম্বস তৈরি হয়েছে। এটাও পরবর্তীতে ডেকোরেশনের কাজেই লাগাবো। এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কেকের জন্য ক্রিমটা রেডি করব। একটি মিক্সিং বোলে 1 কাপ হুইপড ক্রিম নিয়েছি। ক্রিমটা সহ এই মিক্সিং বোলটিকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম 25 মিনিটের জন্য।
এবং বিটারে যে কাঁটাগুলো রয়েছে কাঁটা দুটিও কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। যেহেতু এখন গরমকাল একটু সাবধানতা অবলম্বন করতে হবে ক্রিম তৈরির ক্ষেত্রে, তবে শীতকালে এত কিছু সাবধানতা অবলম্বন করতে হয় না। মিক্সিং বোলটিও কিন্তু এ পর্যায়ে অনেক বেশি ঠান্ডা রয়েছে এবং ক্রিমটা মোটামুটি বরফ ঠান্ডা ছিল। আমি বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। ক্রিমটা যখন কিছুটা ঘন হতে শুরু করেছে আমি বিট করা অফ করে দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন ক্রিম তৈরির ক্ষেত্রে, তাহলে ক্রিমটা যেমন দ্রুত ঘন হয়ে আসে সেই সঙ্গে কিন্তু খুব ভালো স্টিফ পিক হয়, ক্রিমটা সহজে গলে যায় না। মোটামুটি 3 থেকে 4 মিনিট বিটারের স্পিড একদম মিডিয়ামে রেখে বিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ক্রিমটা খুব সুন্দরভাবে স্টিফ হয়ে গিয়েছে। ক্রিমটা বিটারে কাটা থেকে সামান্য একটু পড়েও যাচ্ছে না, আর ক্রিমের মধ্যে দেখুন অনেক কিন্তু ভাঁজের সৃষ্টি হচ্ছে এবং আপনারা বিট করতে করতে বুঝতে পারবেন বিটারের কাটাগুলো কিন্তু ক্রিমের মধ্যে আটকে যাচ্ছে, সেই আগের মতো আর ঘুরছে না। তাহলে বুঝতে হবে ক্রিমটা স্টিফ পিক হয়ে গিয়েছে। তখন আর বেশি বিট করা যাবে না। ওভার বিট হয়ে গেলে ক্রিমের মধ্যে অনেক ছিদ্র তৈরি হবে, সেই ক্ষেত্রে কেক ডেকোরেশন করা খুব একটা ভালো হয় না। আমি একটু স্প্যাচুলার সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি ক্রিমটা, দেখুন কত সুন্দর পিক হয়েছে, একটুও কিন্তু সরে নড়ে যাচ্ছে না স্প্যাচুলা থেকে। কেকের ক্রিম রেডি। এবার আমি কেকটা ডেকোরেশন করে নিব। কেকটি ডেকোরেশন করার সময় যেন সরে নড়ে না যায়, এজন্য একটি বোর্ডের উপর ফার্স্টে আমি একটু সামান্য ক্রিম লাগিয়ে নিলাম। এবার একটি কেকের স্লাইস এর উপরে বসিয়ে দিলাম। কেকটাকে সফট এবং ময়েস্ট করার জন্য দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ আর কিছুই না, আমি 2 টেবিল চামচ চিনির মধ্যে 3 টেবিল চামচ পানি দিয়ে এই সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ কেকের স্লাইসের উপর ভালোভাবে ছড়িয়ে দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা হুইপড ক্রিম। ক্রিমের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কম বেশি করে। একটি প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে ক্রিমটা আমি চারপাশে সমানভাবে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে আবারও একটি কেকের স্লাইস উপর থেকে বসিয়ে দিচ্ছি এবং একইভাবে আগের মতো করেই উপর থেকে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার পরে আবার উপর থেকে ক্রিম দিয়ে স্প্রেড করে নিচ্ছি। এই লেয়ারটিও দেওয়া হয়ে গিয়েছে। এবার সর্বশেষে আরেকটি কেকের স্লাইস ছিল, ওইটাও দিয়ে দিয়েছি। সবার উপরে চেষ্টা করবেন একদম নিচে স্লাইসটা দেওয়ার জন্য, তাহলে কেকের ফিনিশিংটা খুবই বেশি ভালো আসে। একইভাবে উপর থেকে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি ক্রিম। এই পর্যায়ে আমি ক্রাম কোটিং করে নিব, একবারই কেকটা ডেকোরেশন করব না। ক্রাম কোটিং করে রাখলে পরবর্তীতে কেকটা ডেকোরেশন করলে স্মুথ একটা ফিনিশিং আসে। সব দিক থেকে হালকা করে একটু ক্রিম লাগিয়ে ক্রাম কোটিং করে নিয়েছি। এবারে আমি কেকটিকে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এরই মধ্যে ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে আসছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পর কেকটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। এবার লাস্ট ফিনিশিং দিয়ে নিব। একটি পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে নিয়েছি এবং সাইড থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। সাইড থেকে দেওয়া কমপ্লিট হয়ে গেলে উপর থেকেও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটি প্যালেট নাইফের সাহায্যে এভাবে আমি ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। খুবই সহজে একটি ফিনিশিং চলে আসে। আর আমি কেকটি যেভাবে ডেকোরেশন করব এতে করে খুব স্মুথ ফিনিশিং না আনলেও চলবে, মোটামুটি ফিনিশিং আনলেই এনাফ। দেখতেই পাচ্ছেন কেকের মধ্যে মোটামুটি একটি ফিনিশিং চলে এসেছে। এবার আমি ডেকোরেশন করে নিব। আগে যে কেকের স্লাইস থেকে আমি লাভগুলো কেটে রেখেছিলাম ওইগুলো আমি উপরে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিচ্ছি। এরপরে সাইড থেকে দিয়ে দিচ্ছি কেক ক্রাম্বস, যেগুলো আমি হাত দিয়ে ভেঙে রেখেছিলাম। উপর থেকে এইভাবে চারপাশে ছড়িয়ে দেওয়ার পরে নিচের অংশেও একটু করে দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে। আমি আগে বলেছি আমি যেভাবে ডেকোরেশন করছি এইভাবেই যে করতে হবে তার কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। উপর থেকে কিছু সুগার বল দিয়ে লাস্ট ফিনিশিংটা দিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি সুন্দর হয়েছে। আশা করছি আমাকে বলে বোঝাতে হবে না কত বেশি আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। এবার কেকটা আমি আপনাদের সামনে কেটে শেয়ার করছি। মাশাআল্লাহ, জাস্ট দেখুন কত বেশি সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সফলতাই কিন্তু আমাদের সার্থকতা। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমরা অনেক বেশি মোটিভেট হই।
রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো এবং লাইক দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।